স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। 3 মাস পর আজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের কার্যালয় থেকে বের হতে না পেরে 5 জানুয়ারি থেকে ডেকেছিলেন টানা অবরোধ, সঙ্গে যোগ হয়েছিল হরতাল। এসব কর্মসূচির ছত্রছায়ায় ছিচকে নাশকতায় হতাহত হয়েছে অসংখ্য মানুষ। ক্ষতির মুখে পড়েছে শিক্ষা, ব্যবসা, অর্থনীতি। ঢাকা, চট্টগ্রাম ছাড়া সারা দেশে কর্মসূচি অব্যাহত থাকলেও বেগম জিয়ার বাড়ি ফেরায় গণতন্ত্র ঘরে ফিরবে বলে আশা করছেন অনেকে, সেই সঙ্গে আছে আশঙ্কাও। এসব নিয়ে আজকের আলোচনা ফেরা। কথা বলতে স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। স্বাগত আপনাদের। জনাব তোফায়েল আহমেদ, আপনি মনে করছেন কিনা যে বেগম জিয়া আজকে বাড়িতে ফিরে গেছেন এবং আমাদের যে 90 দিনের মতো বা 90 দিনের কম বেশি কিছু সময় ধরে যে আমরা একটি অচল অবস্থার মধ্যে আছি সেটি থেকে মুক্তি পেল দেশ, বা সেটি কেটে গেল? হ্যাঁ, তবে এটা কেটে গেল কিনা এখনো বলতে পারবো না। তবে অন্তত একটা ধাপ হয়তো এটা ভিন্নভাবে ভিন্ন মাত্রা যুক্ত হলো যে এতদিন অফিসে ছিলেন, অবরুদ্ধ ছিলেন বলে বলা হয়, এখন বাসায় গেছেন এবং বিশেষ করে জামিন হয়েছে। এটা গুরুত্বপূর্ণ মামলা, জামিন হয়েছেন ওনার। জামিন হওয়াতে এই সময়টা যে ওনার পরে একটা গ্রেপ্তারি পরোয়ানার কথা শুনেছিলাম 30-32 দিনে, সেটা বোধহয় থানায় পৌঁছেনি 38 দিনে। তা আজকে জামিনটা হয়েছে, তাতে করে হয়তো সাময়িকভাবে আমরা হয়তো একটা অস্বস্তি থেকে হয়তো রেহাই পেয়েছি। কারণ যেহেতু এখন নির্বাচনটা সামনে আছে, সেই কিউমুলেটিভ এফেক্টটা হচ্ছে নির্বাচনটা একটা স্বস্তি নিয়ে এসেছিল, তার সাথে যুক্ত হলো আজকে বেগম জিয়ার ঘরে ফেরা। ব্যারিস্টার এম হায়দার আলী, এই 3 মাসের মতো হরতাল অবরোধ করে আসলে বিএনপি কি অর্জন করলো? কিছু না কিছু নিশ্চয়ই অর্জন করেছে। আমরা জনাব তোফায়েল আহমেদ, মানে যিনি মাননীয় মন্ত্রী, তার কথা অনুযায়ী বলতে চাই না যে কিছু অর্জন করেনি, কিছু নিশ্চয়ই অর্জন করেছে। সেই কিছুটি কি আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে তো কিছু মানে অর্জন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কি সেটা আমি বলছি। বিষয়টা হলো, মূল বিষয় আমাদের যেতে হবে, সাবসিডির বিষয়টা পরে। মূল বিষয় হলো যে 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচন, সেটা ভোটারবিহীন নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের লোক যেমন চ্যালেঞ্জ করছে, তামাম বিশ্ব এইটাকে তামাশার একটি নির্বাচন বলে বলেছে। এবং সেখানে প্রশ্ন, গণতন্ত্র হত্যা করা হয়েছে, দেশে মানবাধিকার হরণ করা হয়েছে, আইনের শাসন ভুলণ্ঠিত হয়েছে। এটারই প্রেক্ষিতে তবে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে এমন একটি আভাস দেওয়া হয়েছিল যে এই তো 10তম নির্বাচন, একটু পরে আর 11তম হয়ে যাচ্ছে, সংবিধান ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই নির্বাচন। কিন্তু এবং সেটা অবশ্যই বিএনপি বা তার সাথে শরিক দলগুলো মেনে নিয়েছিল, নির্বাচন প্রতিহত করেছিল না। প্রতিহত তো তারা তো নিষেধ করছে, কিন্তু এরপরে আপনার সমস্ত হরতাল, অবরোধ, সবকিছু সমস্ত কর্মকাণ্ডে মোটামুটি বন্ধ ছিল। তারা ভেবেছিল যে হয়তো 1 মাস 2 মাসের ভিতরে হবে, কিন্তু ফুল 1 ইয়ার যখন হলো না, এবং সেখানে আরও মানে প্রথম বলছিল খুব তাড়াতাড়ি হবে, পরে বলে 2019 সালে, তারপরে বলে 2041 সাল পর্যন্ত একটা সোনার বাংলা গড়ে দিবে। এই প্রেক্ষিতে তখন 13 মাস বা 1 বছর পরে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে কি হয়েছে না হয়েছে, সমস্ত বাংলাদেশ স্থবির হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1,20,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আসলে ক্ষতির পরিমাণ হয়তো আরো বেশি বা কম হতে পারে। এবং এখানে এটাকে আপনি বিএনপির অর্জন বলছেন কিনা? অর্জন মানে জনগণের সম্পৃক্ততা না থাকলে এটা অর্জন হতো না। তো মানে 1,20,000 কোটি টাকা দেশে ক্ষতি হয়েছে, এটা বিএনপির অর্জন না, সেই কথা বলছি না। বলছি যে আমি কিন্তু স্পেসিফিক জানতে চাইছিলাম 3 মাস অবরোধে বিএনপি কি অর্জন করলো? অবশ্যই রাজনৈতিক অর্জন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিরকম রাজনৈতিক অর্জন? এবং সরকার এক এক সময় এক এক কথা বলছে মানে 7 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। 7 দিনের জায়গায় বিএনপি বলেছে 7 দিনের মধ্যে সরকার করে যাবে। না, বিএনপি বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না। নির্বাচন বিএনপি বলেছে যে এই আন্দোলন শেষ হওয়া না পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। আপনার কথা আমি উত্তর দিচ্ছি। জি, নির্বাচন 2 প্রকার। একটা হলো জাতীয় নির্বাচন, আর একটা হলো স্থানীয় সরকার নির্বাচন। নারায়ণগঞ্জ স্থানীয় সরকার নির্বাচন ছিল। নারায়ণগঞ্জ নির্বাচনে নিজেদের প্রত্যাহার করার সময় বিএনপি ঘোষণা দিয়েছিল কোন এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না বিএনপি। না, কোন নির্বাচন আর এখানে ওইভাবে মনে আছে নারায়ণগঞ্জ থেকে যে তৈমুর সাহেবকে প্রত্যাহার করা হয়েছিল? না, যেটাই বলা হোক না কেন, বিষয়টা হইল যে স্থানীয় সরকার নির্বাচনের সব কয়টা আসনে যদি বিএনপি পায়, তাহলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হবে না। কিন্তু 151টি যদি আপনার জাতীয় সংসদে মানে তার আসন জয়লাভ করে, তাহলে সরকার পরিবর্তন হবে। অতএব দুই রকম যে ভিন্ন জিনিস। এটা এখানে 5টি দিন আমরা আবার আপনার কাছে আসবো। ব্যারিস্টার এম হায়দার আলী, আপনি মনে করছেন যে 3 মাসে এই অবরোধ এবং হরতালের ফলে বিএনপির কিছু সিগনিফিকেন্ট রাজনৈতিক অর্জন আছে? ব্যাপার কি, বিষয়টা রাজনৈতিক, এটা কিন্তু আইন শৃঙ্খলা অর্জন আছে কিনা? অর্জন আছে কিনা? অবশ্যই অর্জন আছে। কি সেটা? আমি গোটা দেশ এই গত 3 মাস
মোটামুটি ভাবে বিরোধী দলের আন্দোলন গোটা দেশ অচল ছিল সেটা বিএনপির অর্জন। সাপোর্ট দিয়েছে। জি জি, সাপোর্ট দিয়ে গোটা দেশ অচল ছিল সেটা বিএনপির অর্জন। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই সরকারকে বিশ্বাস করার কোনো কারণ আছে কিনা, যখন আমরা দেখি যে বলা হচ্ছে যে নয়াপল্টনের কার্যালয়ে আসলে পুলিশ তালা দেয়নি, অন্য কেউ তালা দেয়নি, কে তালা দিয়েছে সেটা তা জানে না, এটা পুলিশ প্রধান বলেছেন। আপনি কি এই বক্তব্যটি বিশ্বাস করেছেন যে নয়াপল্টনের কার্যালয়ে সরকারের কেউ বা পুলিশের কেউ এরকম কেউ তালা দেয়নি? বক্তব্য বিশ্বাস অবিশ্বাস করার প্রশ্নটা বিতর্কিত, কারণ কে তালা দিয়েছে এটা মিডিয়া রিপোর্ট আছে কিনা যে কারা তালা দিয়েছে। যদি আমাদের মিডিয়া তো অনেক স্ট্রং, তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই 3 মাসে নয়াপল্টনের কার্যালয়ে তালা কেন দেওয়া হবে এর পক্ষে সরকারের মন্ত্রীরা সংসদরা অনেক কথা বলেছেন, কেন ওখানে বিভিন্ন রকম সন্ত্রাসী হচ্ছে, এখানে এই হচ্ছে সেই হচ্ছে, সেই জন্য তালা দেওয়া হয়েছে। তারা কিন্তু কারণগুলি বলেছেন, অনেকবার কারণ বলেছেন এবং কেন তালা দেওয়া হবে এটা বলেছেন, কিন্তু কে তালা দিল এটা জানা যাচ্ছে না। এটা তো একটা রহস্যময় বিষয়। এই রহস্যময় বিষয় নিয়ে আমরা এখানে মন্তব্য না করলে ভালো। তবে শুনেছি যে বিএনপি অফিস খোলা হয়েছে এবং আমি আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি যে বিএনপি অফিসে কর্মীরা নেতারা বসা শুরু করেছেন, সেটা একটা ভালো দিক। এবং আজকে যে বেগম খালেদা জিয়া উনি যে আদালতে হাজিরা দিলেন অনেকদিন পরে, আপনার নিশ্চয়ই মনে আছে 3 জানুয়ারি রাতে যখন বেগম জিয়া 5 তারিখে একটি সমাবেশে ডাক দিয়েছেন, তখন অবরোধটি আসলে শুরু করেছিল সরকার, সারা বাংলাদেশ থেকে লোকজন আসতে দেয়নি এবং 5 জানুয়ারি বেগম জিয়াকে বাসা থেকে বের হতে দেয়নি, পেপার স্প্রে করেছে, দরজায় আটকে রেখেছে, অফিস এবং বাসা দুইটা একসাথে, গুলশানের কার্যালয় থেকে তাকে বের হতে দেয়নি। এই যে খালেদা জিয়াকে বের হতে না দেওয়া এবং তারপরে যে এই কনসিকুয়েন্স, এতে সরকারি দলের কি অর্জন? আমরা মানুষ মারা গিয়েছি শতাধিক, ব্যবসা, শিক্ষা বা জনজীবনের অনেক ক্ষতি হয়েছে, সরকারের কোনো অর্জন আছে? আসলে আমার মনে হয় না যে এই অবরোধের মধ্যে দিয়ে বিএনপি কিছু অর্জন করেছে এবং সরকারের অর্জন যে বিশাল কিছু আছে এরকম আমার মনে হয় না। তবে এটা সরকারের একজন মুখপাত্র উনি ভালো বলতে পারতেন, যেমনভাবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এখানে আছেন, ওনারা বলতে পারবেন যে তাদের কি কি অর্জন হয়েছে। আমি একজন সাধারণ নাগরিকের দৃষ্টিতে যদি দেখি, সেখানে আমরা সাধারণ নাগরিকরা ভুগেছি। সাধারণ মানুষ মারা গিয়েছে, যারা নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উপরে আক্রমণ হয়েছে। এটার ভিকটিম আমরা, শিক্ষা ব্যবস্থা এটার ভিকটিম, ব্যবসা বাণিজ্য এটার ভিকটিম সাধারণ মানুষ। পেট্রোল বোমায় শত শত লোক আগুনে পুড়ে কেউ মারা গেছেন এবং এখনো বার্ন ইউনিটে তারা যন্ত্রণায় কাতরাচ্ছেন। সুতরাং এই গত 3 মাসে বাংলাদেশের মানুষের জন্য কোনো অর্জন হয়নি, এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। বাংলাদেশের মানুষের জন্য কোনো অর্জন হয়নি, বরঞ্চ বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, অর্থনীতির জন্য ক্ষতি হয়েছে। জনাব তোফায়েল আহমেদ, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজ আমি জনাব আব্দুল আওয়াল মিন্টু, যার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে রিটার্নিং কর্মকর্তার দ্বারা, তারপরে আবার উনি বিভাগীয় কমিশনে আপিল করেছিলেন, সেটিও বাতিল হয়ে গেছে, ওনারা এখন হাইকোর্টে রিট করেছেন। তিনি বলেছিলেন যে তাদের যে ভুলটা সেটা একটা মিয়ার টেকনিক্যাল মিস্টেক, এইটাকে নির্বাচন কমিশন উপেক্ষা করতে পারতেন। আপনার কি মতামত? এটা কি আসলে রিটার্নিং কর্মকর্তা উপেক্ষা করতে পারতেন? একটা মিয়ার মিস্টেক, তার বাড়ি আসলে কোথায়, তিনি এখানকার ভোটার কিনা, কোনো কারণে ভোটের লিস্টে নাম ছিল কিনা? এটার 2-3টা দিক আছে। একটা প্রথম দিক হচ্ছে মনোনয়নপত্র দাখিলের যে শর্তের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে প্রার্থী এবং তার সমর্থক প্রস্তাবক তারা ওই সংশ্লিষ্ট এলাকার ভোটার হবে, এটা পরিষ্কার। এখন উনি যদি কোনো কারণে ভোটার না হয়ে থাকেন, তার ব্যাখ্যা দিতে পারেন। ব্যাখ্যাটার মধ্যে এরকম এসছে পত্রপত্রিকায় যে উত্তরার যে ওই বিশেষ সেক্টরটা তারা আগে একবিত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ছিলেন, পরবর্তীতে কোনো কারণে এটা বাদ গেছে, এরকম একটা বক্তব্য শুনেছি। এবং উনি সিটি কর্পোরেশনে ট্যাক্স দেন, তাহলে ভোটার তালিকার মধ্যে ডিমার্কেশন ছিল না যে এটা ইউনিয়ন পরিষদ, এটা সিটি কর্পোরেশন, এই ভুলটা হয়েছে বলে তারা বলেছে। তো এটা সংশোধনের একটা স্কোপ ছিল যখন মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা যখন পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে ছিল। ওখানে একটা ক্লজ আছে, বোধহয় 14 নম্বর ধারার উমর ক না খ একটা ধারা আছে, যে মাইনর ভুল হলে সেটা বাতিল না করে সংশোধন করে নিতে পারেন। তো ওই জায়গায় যদি সংশোধনের স্কোপ থাকতো, কারণ একাধিক মনোনয়নপত্র অনেক সময় এক এক প্রার্থী পূরণ করেন এবং ওই রকম ভুল হলো কিন্তু ভুলটা বাদ দিয়ে করে দেন, তাহলে ওখানে একটা অবকাশ ছিল। বাতিল যখন একবার হয়ে গেছে, তখন যখন আবার আপিলে গেছে, আপিলের ক্ষেত্রে বোধহয় ওনার সেই স্কোপটা লিমিট হয়ে গেছে। এই আপিলের কাছে যার কাছে গেছে ওই আপিলের বিষয়টা, যে কারণ ওইটা ওই জায়গায় সংশোধন হতে পারতো। আচ্ছা, যখন মনোনয়নপত্র বাতিলের আগে সংশোধন হতে পারতো এটা।
ব্যারিস্টার এম হায়দার আলী, অনেকেই বলছেন যে আব্দুল আওয়াল মিন্টুর যে টেকনিক্যাল মিস্টেক সেটি আসলে ইচ্ছাকৃত, তিনি এই নির্বাচনে আসলে অংশগ্রহণ করতেই চান না এবং বিএনপিও আসলে অনেক রিল্যাক্টেন্ট ছিল এই নির্বাচনে আসলে কাকে মনোনয়ন দেওয়া হবে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? না, এটা হলো আপনি কেউ কেউ এটা অ্যাজাম্পশন করে। জি। অ্যাজাম্পশন কখনো কারেক্ট হয় না সাধারণত। জি। এখানে এই আগে তোফায়েল সাহেব যে কথাটা বলছেন ওই যে বাতিল করার ব্যাপার, সে ব্যাপার আমার বক্তব্য হলো এটা একটা সাধারণ মিস্টেক এবং ইলেকশন অফিসার যারা তাদের মানে দায়িত্বটা হইলো অত্যন্ত লিবারেলি এগুলো দেখা। যে জিনিসটা তারা লিবারেলি দেখতে পারে না সেটা হলো একজন কনভিক্টেড পারসন, একদম হাইয়েস্ট কোর্ট পর্যন্ত, কারণ তাকে মনে করেন তাকে রক্ষা করার কোনো উপায় নেই। আরেকজন মরাল টার্পিচুড, আরেকজন হলো আপনি ব্যাংকের ঋণ নিয়েছে এবং ব্যাংক সেখানে ক্লেম করছে কিন্তু সে ঋণ দিচ্ছে না। এই জাতীয় ব্যাপারে সাধারণত নির্বাচন কমিশনের লোকেরা তাকে কোনো মানে সহায়তা করতে পারবে না। কিন্তু এখানে যে বিষয়টা এটা সত্যি টেকনিক্যাল, কারণ ঢাকা সিটি মহানগর। হায়দার আলী, আপনার কাছে একটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই, যে বিষয়টি ডক্টর তোফায়েল আহমেদ তুললেন, যদি এই বিষয়টি নিয়ম এবং প্রবিধানের মধ্যে থাকে যে তাদের দুজনকে একই জায়গায় ভোটার হতে হবে, যিনি নির্বাচন করবেন এবং যিনি তাকে সমর্থন করবেন, এইটি যদি লিবারেলি দেখা হয় বা আসলে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর নানা রকম অপব্যবহার করা সম্ভব কিনা? বিষয়টা হলো এই প্রথম মহানগরকে বাইফার্কেটেড করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। এই প্রথম উত্তরে ভোট দিবে, দক্ষিণেরা দক্ষিণে ভোট দিবে। এটা তো এর আগে মানে আগে কখনো ছিল না। সুতরাং এর ভিতরে কিছু কিছু এই জাতীয় মিস্টেক হতেই পারে। এখন বিষয়টা বর্তমানে হাইকোর্টে একটা রিট আবেদন করা হচ্ছে, সেখানে হয়তো এই বিষয়গুলি আলোচনা করা হবে। জনাব আবু আলম শহীদ খান, আপনি কি মনে করছেন রিটার্নিং কর্মকর্তাকে এটি আসলে খুব স্বাভাবিকভাবে দেখতে পারতেন, মানে লিবারেলি দেখতে পারতেন কিনা, মিয়ার টেকনিক্যাল মিস্টেক, এবং যেহেতু এই প্রথম ঢাকাকে আসলে দুভাগে ভাগ করা হলো? রিটার্নিং কর্মকর্তা কোনটাকে লিবারেলি দেখবেন, কোনটাকে কঠিনভাবে দেখবেন, এটা তার তখনকার উপস্থিত বুদ্ধির উপরে নির্ভর করবে। এখানে এটা হাই ভোল্টেজ একটা নির্বাচন, সুতরাং লিবারেলি দেখার সুযোগ কম ছিল, কারণ অন্য প্রার্থীরাও তো একই বিষয়ে আপত্তি তুলতে পারতেন। এখন যেটা হয়েছে এটা একটা প্রসেস ফলো করা হচ্ছে, এখন হাইকোর্টে গেছে, যেটা তোফায়েল সাহেব বললেন যে ওই সময় ঠিক করা সম্ভব ছিল, যেহেতু ওই সময় ঠিক করা সম্ভব হয়নি, তাহলে হাইকোর্টে এখন যদি শুনানির পরে ঠিক করার অবকাশ থাকে, তাহলে আমার মনে হয় হাইকোর্ট ডিভিশন এটা ঠিক করার সুযোগ দেবেন। আর যেটা হায়দার আলী সাহেব বলছেন যে এই লিবারেলি দেখা, এইসব লিবারেলি দেখতে গেলে তো অনেক প্যান্ডোরা বক্স ওপেন হয়ে যাবে, তখন আর কোনো কিছুই ঠিক থাকবে না। আর এই সিটি কর্পোরেশন বাইফার্কেট করেছে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন হয়েছে, কিন্তু এই নতুন না, গত 7 দিন আগে 15 দিন আগে হঠাৎ করে সিটি কর্পোরেশন দুটো করা হয়েছে এবং নির্বাচন দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা এরকম না, সিটি কর্পোরেশন অনেক আগেই 2 সিটি কর্পোরেশন তৈরি হয়েছে। এইটি বোধহয় ব্যারিস্টার হায়দার আলী ঠিক বলছেন যে ওই ভদ্রলোক যে ওই মুহূর্তে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিলেন না, সেটি হয়তো উনি জানতেন না, কারণ উত্তরের জায়গা নিয়ে কিন্তু আসলে আপনি নিজেই জানেন যে আপনি স্থানীয় সরকার সচিব ছিলেন, যে কতদিন ধরে এটি মামলা মোকদ্দমা এবং এগুলি কতদিন ধরে মিন্টু সাহেবের সমর্থক হওয়া বা তার প্রস্তাবকারীর লোকের কোনো অভাব থাকার কথা না। যেটা তোফায়েল আহমেদ সাহেব বলেছেন, অনেক ক্যান্ডিডেট কিন্তু 5টা 7টা 10টা নমিনেশন পেপার সাবমিট করে, এমনি সাধারণ নির্বাচনও তাই করা হয়, স্কুল কলেজের নির্বাচন এটা করা হয়। সুতরাং উনি ওনার এলাকার আরও 2-3টা নমিনেশন পেপার সাবমিট করতে পারেন। যেটা উনি বললেন যে এটা স্পেকুলেশনটা ঠিক না, আমরা স্পেকুলেশন করি না, বাট অলরেডি কিন্তু একটা স্পেকুলেশন আছে যে উনি করলেন এবং ওনার ছেলেরটাও করা হলো। কেন করা হলো এবং বিষয়টা কি, এই বিষয়ে কি ব্যারিস্টার হায়দার আলী কোনো কিছু বলবেন যে আসলে ওনার ছেলেটা কেন করা হয়েছিল এবং কেন একাধিক নমিনেশন পেপার সাবমিট করা হয়নি, যেখানে কাউন্সিলরদের মধ্যে অনেকে আসলে একাধিক নমিনেশন পেপার সাবমিট করে? কেউ যদি মনে করে যে আমার একটি নমিনেশন পেপার সাবমিট করলে যথেষ্ট, এটা করতে পারে, কিন্তু কেউ যদি সাধারণত কি হয় দ্বিধা দ্বন্দ্ব থাকে, তাহলে সে অন্তত 3-4টাও করতে পারে। সাধারণত স্কুল কলেজের নির্বাচনও একাধিক সাবমিট করে। জনাব তোফায়েল আহমেদের কাছে একটু জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা একটি বোনাফাইডি মিস্টেক আব্দুল আওয়াল মিন্টুর মতো সতর্ক লোকের ক্ষেত্রে? এটা তো মিস্টেক বটে, কারণ যখন মনোনয়ন পত্র জিনিসটা হচ্ছে কি অনেক সময় নামের বানানোর কারণেও আপত্তি চলে আসে, সেজন্য এখানে ভোটার কোথাকার কে এটা দেখা দরকার ছিল। আর যখন এটা ধরা পড়লো বা ডিটেক্ট হলো ওই রিটার্নিং অফিসারের কাছে, ওই সময় একটা ক্লজ ওখানে আছে যে মাইনর মিস্টেকের ক্ষেত্রে নির্বাচন রিটার্নিং অফিসার এটা বিবেচনায় নিয়ে সংশোধন করতে পারে, এরকম একটা স্কোপ কিন্তু ওই আচরণ বিধির মধ্যে, নির্বাচনী আইনের মধ্যে আছে। তো সুতরাং ওই সময় এটা তোলা হয় নাই, বা ওই সময় এটা যখন হয় নাই, যখন আপিলে গেছে এটা, তখন কিন্তু ওনার পক্ষে এটা ডিফিকাল্ট হয়ে গেছে। এখন কোর্টের পক্ষে আবার
কোর্ট কিন্তু আবার সব সাইড দেখতে পারবে।